অবশেষে নামল বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস ফেলল দাবদাহে ওষ্ঠাগত চট্টগ্রামের মানুষ। বৃষ্টির সাথে বজ্রপাতে কক্সবাজারের পেকুয়ায় 2 লবণ শ্রমিক মারা গেছে। সকাল থেকে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, তবে বিকেল ও সন্ধ্যায় বৃষ্টি হবে বেশি। নোয়াখালীতেও মুষলধারে বৃষ্টি হয়েছে, এর সাথে বজ্রপাত ও মৃদু বাতাস বইছে। দীর্ঘ অপেক্ষার পর এই মৌসুমে বৃষ্টিতে অনেকেই খুশি। অন্যদিকে আজ রাত থেকে সিলেটের বিভিন্ন জেলায় বৃষ্টি পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে পর্যায়ক্রমে ঢাকা সহ দেশের অন্য জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন 2 জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। একই সাথে এ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 2 জুন নির্ধারণ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ অভিযোগ গঠন ও জামিন শুনানি হয়। এর আগে স্থায়ী জামিন অভিযোগ গঠন স্থগিতের আবেদন করেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গেল 2 এপ্রিল অভিযোগপত্র আমলে নেয় আদালত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যুক্তরাষ্ট্রে যেভাবে আন্দোলন দমানো হচ্ছে, বাংলাদেশের সরকার উৎখাতের আন্দোলন হলে ঠিক সেভাবেই দমানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানিয়েছেন। বাম রাজনীতিকরা সরকার উৎখাত করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা প্রশ্ন রাখেন, তাকে সরিয়ে কাকে ক্ষমতায় আনতে চান? নজরানা চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত। ইউএনএসকেপের 80তম সম্মেলন ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 24 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত থাইল্যান্ড সফর করেন। সফরে থাইল্যান্ডের রাজা এবং প্রধানমন্ত্রীর সাথে পৃথকভাবে বৈঠক করেন তিনি। সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার গণভবনে এক সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। আর যেহেতু থাইল্যান্ড আসিয়ানভুক্ত দেশ, আর সেই সাথে বিমস্টেকের এখন সভাপতি, আর বিমস্টেকটা আমরাই প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম, আমি এখানে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আছি। তো এই আমাদের এই আঞ্চলিক সহযোগিতাটাকে আরও আমি গুরুত্ব দেই। সফরের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক নানা ইস্যু। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন চলছে তাতে মানবাধিকারের লঙ্ঘন ঘটছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো, অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। অতি বাম ও অতি ডানপন্থীরা মিলে সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, বামেরা এখন তাদের আদর্শ থেকে 90 ডিগ্রি ঘুরে গেছেন। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই, যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে। দেশের বাজার পরিস্থিতির বিষয়ে সরকার প্রধান বলেন, মূল্যস্ফীতির কারণে নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট হচ্ছে।
তবে বিশ্বজুড়েই এই পরিস্থিতি বিদ্যমান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা এই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ফায়দা নিতে চায়। আন্দোলনের নামে যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারেন না, তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়। আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। কিছু কিছু লোক কারসাজি করে, এটা ঠিকই, হোর্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপর দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। যেসব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে তাদের জয়ের সম্ভাবনা নেই বলেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব রাজধানীর আগারগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির আভাস পাওয়া গেছে এবং বৃষ্টিপাতও হয়েছে, আমরা যেমনটি খবরে দেখেছি। তো আপনার কাছে রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি লীনা, আমি এইমাত্র আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি বললেন, আসলে ঢাকার বৃষ্টিপাত তারা আশা করছেন যে সন্ধ্যার মধ্যে ঢাকাবাসীও বৃষ্টির দেখা পাবেন। আর আমরা আসার সময় পথে দেখেছিলাম আসলে সবারই অপেক্ষা কখন বৃষ্টি আসবে, কখন একটু বৃষ্টি আসবে, এই নগরের একটু স্বস্তির বাতাস বয়ে যাবে, এই অপেক্ষায় কিন্তু সবাই আছেন আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু আবহাওয়া কর্মকর্তারা যেটি আমাদের জানিয়েছেন, ঢাকার তাপমাত্রা সহ সারা দেশেরই কিন্তু এখন তারা যেটি বলছেন ফলিং টেন্ডেন্সি, অর্থাৎ হচ্ছে তাপমাত্রা কমার দিকে আছে। তারা বলছেন এখন কিছুদিন তাপমাত্রাটা কমবে। আর গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ইতিমধ্যে তাপমাত্রাটা একটু কমেছে ঢাকা সহ সারা দেশেই। তো তারা বলছেন এখন তাপমাত্রাটা কমবে, বৃষ্টি যদি থাকে তাহলে এই তাপমাত্রাটাও আগামী বেশ কয়েকদিন কমের দিকে থাকবে, এরপর আবার তাপমাত্রাটা বাড়তে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে, আজকে বিকেলে তারা নতুন করে যদি কোনো ধরনের হিট অ্যালার্ট জারি করেন বা সে ধরনের বিষয়, তারা তখন সেটি বিকেলের দিকে জানাবেন। আর ইতিমধ্যে যেটি জানিয়েছেন যে চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বৃষ্টি হয়েছে, আর এক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমাদেরকে জানিয়েছেন তারা, সেটি হচ্ছে কক্সবাজারে। আর এই ছিল এখনকার পর্যন্ত আবহাওয়ার এখানকার সর্বশেষ। লীনা। দর্শক, এখন আমরা যাব চট্টগ্রামে সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের কাছে। আরিজ, চট্টগ্রামে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে এবং সেখানে কিন্তু আমরা বজ্রপাতে নিহতের ঘটনাও শুনেছি। তো এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা চট্টগ্রামে আমাদেরকে জানাবেন। লীনা, এই মুহূর্তে আবারও ঠান্ডা বাতাস বইছে। আমরা যেটা দেখছি, সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আসলে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, যেটি অনেকদিন পরে এই মৌসুমের মধ্যে প্রথম বৃষ্টিপাত, এবং এটি অনেকটা নগর এবং গ্রামীণ জীবনে স্বস্তি নিয়ে এসছে। আমরা যেটা দেখছি, এই মুহূর্তে মৃদু আবহাওয়া আবার বিরাজ করছে, সারাদিন মেঘলা হয়ে আছে, এখন ঠান্ডা বাতাস বইছে। আবহাওয়া অফিস যেটা বলছে, দুপুরের পর এবং সন্ধ্যা নাগাদ আরও কালবৈশাখীর মতো বৃষ্টিপাত হতে পারে। তবে এই পর্যন্ত 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গ্রাম অঞ্চলেও বেশ বৃষ্টিপাত হচ্ছে, এমনটিও জানিয়েছেন আবহাওয়া অফিস। তো এই কারণে আপনি জানেন যে চট্টগ্রামে যে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, সেটির এই কয়দিনে পানি সংকটের কারণে তাদের যে বিদ্যুৎ উৎপাদন তলানিতে চলে গিয়েছিল এবং হয়তো সেটি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে। এছাড়া যে চট্টগ্রামে যে 22টি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানেও যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার কথা, সেটিও একটু স্বস্তিদায়ক হতে পারে, এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। লীনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম আবহাওয়ার খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রচণ্ড দাবদাহে খামারে মারা যাচ্ছে মুরগি, ব্যাহত হচ্ছে ডিম উৎপাদন। একদিকে উচ্চ তাপমাত্রা, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। ঠিক এমন পরিস্থিতিতে উৎপাদনের ধসের বিপরীতে খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা প্রান্তিক খামারিরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মুরগি পালনের স্বাভাবিক তাপমাত্রা যেখানে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে ক্রমেই নাজুক করে তুলেছে পোলট্রি খাতকে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, যার প্রভাবে তীব্র দাবদাহে মুরগি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। এই গরমের কারণে, সঠিক বাতাসটা না থাকার কারণে এবং কারেন্টের লোডশেডিংয়ের কারণে, বাতাস না থাকার কারণে মুরগির স্ট্রোক করতেছে বেশিরভাগ। তীব্র
দাবদাহে মুরগির মাংস ও ডিমের উৎপাদন কমেছে 10 থেকে 15%। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে এই ক্ষতি আরও বাড়বে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে প্রচণ্ড তাপ থেকে খামারের মুরগি বাঁচাতে বৈদ্যুতিক জেনারেটর ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়েছে 40% পর্যন্ত। বিদ্যুৎ না থাকাতে আমার সমস্যা হইতেছে, মুরগির স্টক করার মত আছে, পানির সমস্যা, ফ্যান চালাতে পারতাছি না, ডিম কমে গেছে। বিদ্যুৎ থাকে না ভাই, গরমের কারণে খাদ্য খায় না, আবার স্টক করে মরে যায়। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের জেনারেটর চালাতে হইতেছে, যেহেতু পানি একটু বেশি খাইতেছে সেই হিসেবে বারবার জেনারেটর ছেড়ে আমাদের এখানে আর কি খরচাটা বেশি হয়ে যাচ্ছে। বিপর্যয় মোকাবেলায় খামারে বাতাস চলাচল, টিনের চাল ঠান্ডা রাখতে চটের বস্তা পানিতে ভিজিয়ে রাখার মতো নানা পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। লেবু, গুড় বা চিনির পানি আমরা সরবরাহ করলে এই গরমটাতে ওরা মানে মুরগির সয়ে যায়, সেক্ষেত্রে হিট স্ট্রোক অনেক কমে যাবে আর কি। সঙ্গে দুপুরবেলা যাতে খাবার না দেয়, খাবারটা সকালে এবং বিকাল 4টার পরে সরবরাহ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। পুষ্টি নিরাপত্তার প্রশ্নে প্রান্তিক খামারিদের সুরক্ষার পাশাপাশি এই খাতের নাজুক পরিস্থিতি মোকাবেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ঋণের কিছুটা হলেও মওকুফের দাবি খামারিদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম না বাড়িয়ে অপচয়, দুর্নীতি ও অস্বচ্ছতা কমানোর দাবি জানিয়েছেন ভোক্তাদের সংগঠন ক্যাব। বলেন, IMF এর উচিত হবে ভর্তুকি কমাতে মূল্যবৃদ্ধি না করে অপচয়, অমিতব্যয়িতা ও দুর্নীতি রোধের দিকে নজর দেয়া। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। মেজবাহ হাসানের রিপোর্ট। কখনো বিশ্ববাজারের জ্বালানি তেলের দামের মূল্যের সাথে সমন্বয়, কখনো IMF এর শর্ত পূরণের নামে দফায় দফায় বেড়েই চলছে জ্বালানি তেলের দাম। এমন বাস্তবতায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যুক্তিসঙ্গত নয় দাবি করে জ্বালানির সুবিচার নিশ্চিত করতে 13 দফা দাবি জানায় ক্যাব। সংগঠনটির সভাপতি বলেন, সরকার এখন 4.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য দিশেহারা হয়ে IMF এর পিছে দৌড়াচ্ছে। IMF এবং অন্যান্য দাতা সংস্থা যারা আমাদের এখানে অনেকটা মোড়লের ভূমিকা পালন করে, তাদের উচিত হবে ভর্তুকি কমানোর জন্যে মূল্য বৃদ্ধি না করে জ্বালানি খাতে যাতে প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হয়। এ সময় এই দাতা সংস্থাকে দেখাতে গিয়ে দাম সমন্বয়ের নামে গণশুনানি না করে মূল্য নির্ধারণে সরকারের সমালোচনা করেন বক্তারা। IMF যদি মনে করে ভর্তুকি উঠিয়ে দেওয়াটাই একমাত্র কাজ এবং তাদের যে ফিলসফি নো লাঞ্চ ইজ ফ্রি, এটাই একমাত্র কাজ, তাহলে পরে আমি বলবো যে এটা নিওলিবারালিজম বা অবাধ মুক্ত বাজার অর্থনীতির একটা দর্শন, যেটা আমাদের সংবিধানের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ম্যানিফেস্টোর বিরুদ্ধে। বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো ধরনের বিনিয়োগ আইন দ্বারা নিষিদ্ধ হতে হবে। জ্বালানি অধিকার সংরক্ষণ ও জ্বালানি সুবিচারের প্রতিপন্থী হওয়ায় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010 রদ হতে হবে। তেলের দাম তো IMF কি বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, এখানে কোনো ভর্তুকি থাকবে না। আমি তো দেখছি তেলে ওনারা লাভ করছেন। আপনারা তো নিশ্চয়ই জানেন, এই যে এখন যে আমি 106 টাকায় যে ডিজেল কিনে আসলাম আমার গাড়ির জন্য, এর মধ্যে কত টাকা অ্যাকচুয়াল তেলের দাম এবং অন্যান্য খরচ, মিনিমাম 10 টাকা সরকারের পকেটে যাচ্ছে। কেন যাবে? দ্বিতীয় তেল শোধনাগার এস আলম গ্রুপের সঙ্গে নয়, সরকারের একক মালিকানা থাকতে হবে বলে দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নির্বাচন বর্জনে উদ্বুদ্ধ করতে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানী বাড্ডায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে, তাই এই ভোটে অংশ নিচ্ছে না বিএনপি। তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খেটে খাওয়া মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। চুরি দুর্নীতি করে ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। এই ডামি সরকারের ডামি উপজেলা নির্বাচন তারা করতে যাচ্ছে। এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে। এটা ডাকাতদের নির্বাচন। সরিষাবাড়িতে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, এখানে অন্য কেউ দাঁড়াতে পারবে না। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করতে চায়, তো সেইখানে বিএনপি
অংশগ্রহণ করতে পারে না। এই কারণে যথার্থ সিদ্ধান্ত এই নির্বাচন বর্জনের জন্য আপনারা সারা বাংলাদেশে যেখানে উপজেলা নির্বাচন হবে সেইখানে জনগণকে গিয়ে আপনারা ওই নির্বাচন বর্জনের আওয়াজ তুলবেন। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে লাশ দাফরে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে ডিবি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 3টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন আর রশিদ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে হারুন জানান, মিল্টনের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দারকে গতকাল আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগের কথা গত কয়েকদিন ধরে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছিল। এরপরেই বিষয়টি নজরে আসে গোয়েন্দা পুলিশের। অবশেষে বৃষ্টি নামল চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। তাপপ্রবাহে ওষ্ঠাগত এসব অঞ্চলের মানুষ এতে কিছুটা স্বস্তি পেলেও বৃষ্টির দেখা নেই ঢাকা সহ অনেক জায়গায়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকাবাসী বৃষ্টির দেখা পেতে পারে। এদিকে বৃষ্টির সাথে বজ্রপাতে কক্সবাজার এবং রাঙামাটিতে 5 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। একটানা দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা পেল চট্টগ্রামের অধিকাংশ জেলার মানুষ। বৃষ্টি হয়েছে সিলেটেও। বৃহস্পতিবার দিনভর চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হয়েছে ঘণ্টাব্যাপী। তবে বজ্রপাতে ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনাও। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি যেন স্বস্তির সান্ত্বনা দিয়েছে এসব অঞ্চলের মানুষকে। সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো। রাত্রেও হালকা একটু হয়েছিল, স্বস্তির মোটামুটি মানুষ একটু আরামে আছে আজকে। আজকে হঠাৎ একটু বৃষ্টি হওয়াতে গরমটা খুব কমে গেছে, এটা অনেক ভালো লাগতেছে। আজকে যে হালকা একটু বৃষ্টি এবং ওয়েদার মানে মেঘাচ্ছন্ন ওয়েদার, এতে মোটামুটি খুবই ভালো লাগতেছে। এতদিন তো একবার কলিজে সহ গরমে মনে করেন পুরি তামা হয়ে গেছিল। আজকে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটাতে আগে হয়তো তো ভালো হতো, আমরা কৃষক মানুষ, বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল কিন্তু আরো হওয়ার দরকার ছিল। তবে বৃষ্টির জন্য রাজধানীবাসীর অপেক্ষা শেষ হয়নি এখনো। গ্রীষ্মের খরতাপে পুড়ছে নগরী, তবে তাপমাত্রা কমেছে 2-1 ডিগ্রি। তারপরেও গরমে মানুষের ভোগান্তির প্রহর যেন শেষই হচ্ছে না। প্রচন্ড গরম, যার অনেক প্যারাদায়ক লাগতেছে। একটা ভাড়া মারলে আরেকটা ভাড়া মারতে মন চায় না, একবারে ক্লান্ত ভাব লাগে। খুবই পেরেশানিতে আছে, আল্লাহর কাছে চাচ্ছে যেন এই রহমতের এই বরকতের বৃষ্টি যেন আসে। আবহাওয়া অফিস জানিয়েছে যে কোনো সময় রাজধানীতেও নামতে পারে বৃষ্টি। আজকে এবং আগামীকালকেও ঢাকাতে তাপপ্রবাহ থাকবে। এটা এমন হতে পারে 5 তারিখের পরে গিয়ে এই তাপপ্রবাহটা মৃদু আকার ধারণ করতে পারে, অথবা ঢাকাতে 5 তারিখের পরে তাপপ্রবাহ নাও থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তো ইতিমধ্যে বলেছি যে ঢাকার ইস্টার্ন পার্টে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঢাকা শহরে যে সেই বৃষ্টিপাতটা এমনও হতে পারে যে আজকে সন্ধ্যাতেও হয়তো বা দমকা থেকে ঝড়ো হওয়া সহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের চান্স আছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে যশোরে তীব্র তাপপ্রবাহে যেসব সড়কের বিটুমিন গলে গেছে সেগুলো পরিদর্শন করেছেন দুদক কর্মকর্তারা। দুপুরে যশোর নড়াইল সড়কের বিভিন্ন স্থানের গলে যাওয়া বিটুমিন পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পরীক্ষা করেন কর্মকর্তারা। 2 সপ্তাহ আগ থেকেই প্রচণ্ড এই তাপপ্রবাহের কারণে গলতে শুরু করে যশোর নড়াইল মহাসড়কের কয়েকটি স্থানের বিটুমিন। বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী দুদক তদন্ত শুরু করে। দ্রুততম সময় প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় তারা। 21 মে দ্বিতীয় ধাপে 160টি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরপরই শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। খুলনার ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক নিয়েই প্রার্থীরা প্রচারণায় নামে। এদিকে চট্টগ্রামের হাটহাজারী, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং লৌহজং উপজেলায়, চাঁদপুরের সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায়, ঝালকাঠি সদর এবং নলছিটিতে, সাতক্ষীরায় 3টি, চুয়াডাঙ্গায় 2টি, নড়াইলের 2টি উপজেলায় প্রতীক বরাদ্দ শেষে শুরু হয়েছে প্রচারণা। অন্যদিকে আগামী 8 মে 150টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাই শেষ মুহূর্তে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। এর মধ্যে নেত্রকোনার কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলার 2 উপজেলায় প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, আর মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুর উপজেলায় প্রথম ধাপের নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচারণা।
এদিকে নির্বাচনে কাউকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে পাবনায় উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন না, কমিশনও ব্যবস্থা নেবে। উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও অনেক শিক্ষার্থী এখনও হলে অবস্থান করছেন। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের ঘোষণা পেয়ে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করলেও বেশিরভাগ শিক্ষার্থী হলে রয়ে যান। আজও তারা হলে অবস্থান করছেন। চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারছে না বলেই এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বিকেলে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু এবং ফজিলাতুন্নেসা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নামের অগ্রবর্তীতা অনুযায়ী সভাপতি মণ্ডলীর সদস্যরা অধিবেশনের সভাপতিত্ব করবেন। এরপর অধিবেশনে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য সংসদ সদস্যরা। এরপর আগামী রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। হাসপাতালে একদিনের চিকিৎসা শেষে আজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। গতকাল সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ভর্তি করে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তাঁর। রাতে তাকে সিসিইউতে রাখা হয়। আজ দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বাসায় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, গত 7 জানুয়ারির জাতীয় নির্বাচন 75 পরবর্তী দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল তাদের মুখে গণতন্ত্র এবং ভোটাধিকারের কথা মানায় না। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য। লাশ দাফন সহ ব্যাপক অনিয়মে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আদালতে 7 দিনের রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা। এসব অপরাধে তার স্ত্রী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, রিমান্ডে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগগুলো বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে। মিল্টনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 3টি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, যেসব লাশ দাফন করা হয়েছে তার মৃত্যুর সনদ ভুয়া ছিল। গেল বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি 3টি মামলা রুজু হয়েছে। তাকে তো আমরা রিমান্ড চেয়েছি। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করবো। আমরা তাকে রিমান্ডে আসার পরে জিজ্ঞাসাবাদ করব, পরে আমরা তার কাছে কি পেয়েছি সেটা আমরা জানবো। গণমাধ্যমের স্বাধীনতার নামে কেউ যদি এর অপব্যবহার করে, সেটা রোধ করতে যেমন আইন প্রয়োজন, ঠিক একইভাবে কোনো আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেদিকেও নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে রাজধানীর ধানমন্ডিতে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যদি কোনো আইনে অসঙ্গতি থাকে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করা হবে। সরকারের কোনো উদ্দেশ্য নেই আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান ভূমিদস্যুতা, উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করা এবং নগরায়নের নামে জবরদখল এখন স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। এসব নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করলে ক্ষমতাসীনদের রোষানলে পড়তে হয় বলেও অভিযোগ করেন তিনি। কোনোভাবেই সুশীল সমাজের কণ্ঠরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। আইনটাকে আমি নিয়ে আসি, কোন কোন ধারাগুলো নিয়ে আপনাদের ইস্যু আছে এটা ফ্ল্যাগ করেন, আমরা এটা একটু দেখি, তারপর আমরা এটা আলাপ করবো। আমার কথা হলো যে আপনাদের যেখানে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা ক্ল্যারিফাই করব, যেখানে আপনাদের যুক্তি সঠিক আছে সেটা আমরা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। কারণ দিন শেষে আমাদের কিন্তু কোনো ইচ্ছা নাই যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা, নজরদারি করা। আমরা নজরদারি তাদের করতে চাই তারা রাষ্ট্রের এগেনস্টে কাজ করছে। পরিবেশের প্রতি যে আগ্রাসন এবং যে বিপর্যয়ের শিকার, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশের ক্রমবর্ধমান ভূমিদস্যুতা, অপরিণামদর্শী উন্নয়নের নামে আগ্রাসীভাবে ভূমি, নদী, বন, জলাধার দখল, সরকারি এবং রাজনৈতিক, আর্থিক ও অন্যান্যভাবে ক্ষমতাবান প্রভাবশালীদের হাতে পরিবেশ বিধ্বংসী জবরদখলকে একটা স্বাভাবিকতায় রূপান্তর করা একটা প্রক্রিয়া চলছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।